শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের অষ্টম অধ্যায় ব্যক্তি জীবনে সামাজিক কাঠামো। আজকে আমরা 115 এবং 116 পৃষ্ঠা দুইটা পৃষ্ঠা আমরা আলোচনা করব। ব্যক্তি জীবনে সামাজিক কাঠামো। আর সর্বপ্রথম তোমাদেরকে বলি, যে কোনো সাবজেক্ট পড়ি না কেন সর্বপ্রথম তোমাদের একটা জিনিস ফলো করতে হবে। যে কোনো সাবজেক্ট পড়ার পূর্বে তোমাদের একটু ভালো করে ভাবতে হবে, যে কোনো ভাবে হোক না কেন, যেমন ভাবে হোক না কেন আমরা সবসময় চেষ্টা করবো বুঝে পড়ার। আর যদি ভালো করে বুঝে পড়ার ট্রাই করো দেন তাহলে তোমাদের নলেজটা খুব ভালো করে ইনক্রিজিং হবে। শুরু করি। এই শিখন অভিজ্ঞতায় আমরা প্রথমে দুটি কেস স্টাডি পাঠ করব। আমরা কেস স্টাডিতে প্রদত্ত পরিস্থিতি বিশ্লেষণ করে ব্যক্তির কাজ বা সিদ্ধান্ত যৌক্তিকতা নির্ধারণ করব। এরকম পরিস্থিতিতে নিজেকে কল্পনা করব এবং সেই পরিস্থিতিতে আমাদের সিদ্ধান্ত কেমন হবে তা নির্ণয় করব। আমরা বিভিন্ন উৎসের সহায়তায় স্থানীয় প্রেক্ষাপটে বিভিন্ন সামাজিক বিষয় বিশ্লেষণ করব। সামাজিক বিষয়গুলো সামাজিক কাঠামোকে কিভাবে প্রভাবিত করে তা নির্ণয় করব। আমরা যে কোনো প্রেক্ষাপটে ব্যক্তি নিরপেক্ষ ও নির্মোহভাবে বিশ্লেষণ করার কৌশলগুলো নির্ধারণ করব। বৈশ্বিক প্রেক্ষাপটে বিভিন্ন সামাজিক বিষয় নির্ধারণ করে সেগুলো সামাজিক কাঠামোর উপর কিভাবে প্রভাব ফেলছে তা ব্যক্তি নিরপেক্ষ নির্মোহভাবে বিশ্লেষণ করে দেয়ালিকা তৈরি করব। এখানে দুটা কেস স্টাডি দেয়া আছে, একটা কেস স্টাডি 1 দেয়া আছে আর একটা কেস স্টাডি 2 দেয়া আছে, দুইজনের বিষয়। চলো আমরা শুরু করি। লাবণ্য চৌধুরী একজন ফটোগ্রাফার। তার ছবিতে ফুটে ওঠে বাংলার মানুষের সুখ দুঃখের জীবনের গল্প। একটি আন্তর্জাতিক প্রদর্শনীতে তার ছবি নির্বাচিত হয়েছে। তিনি ভীষণ উৎসাহ উদ্দীপনা নিয়ে সেই প্রদর্শনীতে অংশগ্রহণ করলেন। প্রথম দিন প্রদর্শনীতে বিভিন্ন দেশের ছবি দেখে তিনি বুঝলেন সবাই তার নিজের দেশের ভালো দিকগুলো তুলে ধরেছে। তার উপলব্ধি হলো বহির্বিশ্বের মানুষের কাছে নিজ দেশে খারাপ চিত্র দেখানো ঠিক হচ্ছে না। তাই সে প্রদর্শনী কর্তৃপক্ষের কাছে একটি চিঠি লিখে আবেদন করলেন ছবিগুলো তুলে নেওয়ার জন্য। কর্তৃপক্ষ চিঠি পেয়ে তাকে জানালো তার একটি ছবি ইতিমধ্যে পুরস্কারের জন্য মনোনীত হয়েছে। সেই সঙ্গে তিনি বেশ ভালো অঙ্কের সম্মানই পাবেন, কিন্তু তিনি যদি ছবিগুলো প্রদর্শনী থেকে তুলে নেন এই পুরস্কার সম্মানই পাবেন না। চিন্তা করে দেখলেন এই টাকাটা ভীষণ প্রয়োজন। তার একটি সংগঠন আছে যারা দরিদ্র মেধাবীদের পড়াশোনা খরচের ব্যবস্থা করে। গত কয়েক মাসে তাদের সংগঠনের প্রয়োজনীয় টাকা সংগ্রহ করতে পারেনি। লাবণ্য চৌধুরী সিদ্ধান্ত নিলেন পুরস্কার ও সম্মানটা নিয়ে নেবেন। একটা বিষয় বলি, আমরা এখানে একটা কেস স্টাডি যে এক ছিল এটা পড়লাম, এটা পড়ে কি বুঝলাম, লাবণ্য চৌধুরী একজন কি ছিল, আমরা এটা গল্প মতো বলার ট্রাই করব, তাহলে আমাদের দেখো একটু বুঝতে সুবিধা হবে গল্পটা কি বলেছে, তাহলে বোঝার জন্য কিন্তু আমাদের একটু পড়া উচিত। লাবণ্য চৌধুরী ছিল একজন ফটোগ্রাফার। তার ছবি ফুটে ওঠার বাংলা মানুষের সুখ দুঃখের জীবনের গল্প নিয়ে বেশিরভাগই সে ছবি তোলে। সেই ছবিগুলো কি করা হয়, একটা কম্পিটিশন অংশে, আন্তর্জাতিক যে কম্পিটিশন অংশ আছে ছবির, সেখানে পোস্ট করে। সেখানে পোস্ট করার পরে সর্বপ্রথম জানা যায় এবং বোঝা যায় যে যে সেখান থেকে তারা তার একটা ছবিকে খুব সুন্দরভাবে মনোনীত এবং কি করেছে, তাকে একটা সিলেক্ট করে ফেলেছে। ছবিটা সিলেক্ট করলে পরবর্তী সে ভাবে যে সবাই তার দেশের ভালো মন্দ ভালো দিকগুলো তুলে ধরেছে, কিন্তু আমি যদি বাংলাদেশের খারাপ দিকগুলো তুলে ধরি তাহলে অনেক খারাপ দেখায়। তো সেজন্য সে একটা চিঠি লিখে পাঠিয়ে দেয় বলে যে আমার ছবিটা তুলে নেওয়ার জন্য, কিন্তু কর্তৃপক্ষরা তাকে লাবণ্য চৌধুরীকে বলে যে তোমার একটা ছবি বা আপনার একটা ছবি মানে মনোনীত হয়েছে, মানে সিলেক্ট করা হয়েছে পুরস্কারের জন্য, যদি আপনি ছবিটা তুলে নেন তাহলে কিন্তু সে সম্মানী বা কিছু অঙ্কের টাকা সেটা পাবে না। তখন সে সিদ্ধান্ত নেয় যে আসলে আমার টাকাটা খুব প্রয়োজন। লাবণ্য চৌধুরী সিদ্ধান্ত নেয় যে টাকাটা প্রয়োজন, কারণ হচ্ছে সে একটা দরিদ্র তহবিল সংগঠন আছে, সেখানে দরিদ্র মানুষদের কি করে সহযোগিতা করে। তো সেই জন্য সে টাকাটা নেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়ে নেয়। আমরা বললাম কেস স্টাডি একে, এটা পড়ে কিন্তু তোমার বুঝতে হবে কি বলছে। কেস স্টাডি 2টা পড়ি। ফজলুর রহমান পেশা একজন কি ছিল, চিকিৎসক। বাসায় বৃদ্ধ মায়ের অবস্থা খুব ভালো নয়।
মা আজকে ভীষণ অনুরোধ করছেন তার পাশে কিছুক্ষণ থাকতে। মায়ের কাছে বেশ কিছুক্ষণ বসেছিলেন। এরপর হাসপাতালের জন্য যখন রওনা দেবেন তখন খেয়াল করলেন মায়ের সারা শরীর কাঁপছে। হঠাৎ জোর বেড়ে গেছে, প্রেশার কমে গেছে। এমন অবস্থায় মাকে দেখার মতো কেউ নেই। হাসপাতাল থেকে বারবার ফোন আসছে, তাই তিনি বাধ্য হয়ে ফোন ধরলেন। ফোনের ওপাশ থেকে জানানো হলো একজন ইমার্জেন্সি রোগী আসছে, তার জরুরি ভিত্তিতে অপারেশন লাগবে। ফজলুর রহমান একটু রেগে গিয়ে বলেন, আমি না থাকলে কি হাসপাতাল চলবে না? তখন তাকে জানানো হলো হাসপাতালে বিশেষজ্ঞ ডাক্তার হিসেবে শুধু তিনিই আছেন যিনি এই অপারেশন করতে পারবেন। তিনি মায়ের দিকে তাকিয়ে সিদ্ধান্ত নিলেন আজকে যা হবার হোক, মাকে একা ফেলে তিনি কোথাও যাবেন না। তো তখন এই যে কেস স্টাডি 2 আমরা কি পেলাম, যে ফজলুর রহমানের বিষয়ে আমরা একটা জানতে পারলাম যে ফজলুর রহমান ছিল একজন পেশায় চিকিৎসক। বাসায় তার বৃদ্ধ একটা মা রয়েছে। তো মায়ের দেখাশোনার জন্য কেউই ছিল না। আসলে কিন্তু কেউ ছিল না তার বৃদ্ধ মায়ের দেখাশোনার জন্য। তার মা তাকে নিষেধ করে যে বাবা আজকে তুই হাসপাতালে যাস না, আজকে আমার পাশে থাক। সে তখন সিদ্ধান্ত নিল ঠিক আছে, মা যখন বলছে তখন পাশে থাকি। যখন সে হাসপাতালে যাবে, কিছুক্ষণ বসে থাকার পরে সে সিদ্ধান্ত নিয়ে হাসপাতালে যাবে, তখন দেখছে তার মায়ের জ্বর হয়েছে, কাঁপুনি জ্বর শুরু হয়ে গেছে। সে তখন ভাবলো আজকে ঠিক আছে আমি হাসপাতালে যাব না, মায়ের সেবা করব, কারণ আমি যে চলে যাই মাকে কেউ দেখার মতো কেউ নেই। তখন সে সিদ্ধান্ত নিয়ে এটা করলো। কিন্তু হাসপাতাল থেকে বারবার ফোন আসছিল, কারণ সে হসপিটালে একটা ইমার্জেন্সি রোগী এসেছিল, কারণ তাকে যা চিকিৎসা না করা যায় সে মারা যেতে পারে, এই জন্য বারবার ফোন দিচ্ছিল। তখন ফোন দিয়ে বলল যে এরম একটা ইমার্জেন্সি রোগী এসেছে, আপনি তাড়াতাড়ি আসেন। তখন সে বলল আমি ছাড়া কি হাসপাতাল চলবে না? তখন ও পাশ থেকে ফোনে বলল যে আসলে বিশাল ইমার্জেন্সি, যদি আপনি না আসেন অনেক ক্ষতি হয়ে যাবে বা বড় ক্ষতি হয়ে যেতে পারে। সে তখন কি করবে, সিদ্ধান্ত নিয়ে ফেললো যে আজকে আমি মাকে রেখে কোথায় যাব না, এদিকে ওদিকে যা হয়ে যায় যাক। আমরা কেস স্টাডি 1 এবং কেস স্টাডি 2 পড়ে বুঝতে পারলাম এই বিষয়টা। এখানে বলা হয়েছে দলগত কাজ 1। আমরা আগের মতো দলে বসে যাই, এরপর দলে বসে আলোচনা করি লাবণ্য চৌধুরী ফজলুর রহমানের এই সিদ্ধান্ত কতটুকু যুক্তিযুক্ত হয়েছে, তার পরিস্থিতি বিশ্লেষণ করে যথার্থ যুক্তি সিদ্ধান্ত নিতে পেরেছিলেন। আসলে দেখো, এমন এক পরিস্থিতি পড়ে গেছে, ফজলুর রহমান না পাচ্ছে এদিকে থাকতে, না পাচ্ছে ওদিকে যেতে, মানে বিশাল এক পরিস্থিতির ভিতরে পড়ে গিয়েছে। আর লাবণ্য চৌধুরী সে লাস্টে সিদ্ধান্ত নিল যে নিজের দেশের দারিদ্র তুলে ধরা উচিত নয়। তারপরে সে সিদ্ধান্ত নিল যে যেহেতু আমি একটা দারিদ্র তহবিল পরিচালনা করি বা সংগঠন আছে, তাদের তো কিছু টাকার প্রয়োজন আছে, তাদেরকে পরিচালনা করতে হবে, এই জন্য সে সিদ্ধান্ত নিয়ে নেবে। এরপর আমরা একটু নিজের তাদের অবস্থান চিন্তা করে ভাবি, আমরা ওনাদের অবস্থানে থাকলে কি ব্যক্তি নিরপেক্ষ বা নির্মম হয়ে যৌক্তিক সিদ্ধান্ত নিতে পারতাম? তারা যে সিদ্ধান্তটা নিয়েছে আমরা হলে কি পারতাম কিনা সেই প্রশ্নটা করেছে। আসলে পারতাম কিনা, আসলে দুটা পরিস্থিতি কিন্তু অনেক ভয়াবহ। তো সে অনুযায়ী আমাদের সিদ্ধান্ত কিন্তু যে কোনো একটা নিয়ে লাগবে, দুইটা দিকে কিন্তু পসিবল নয় আমাদের সিদ্ধান্ত করা। তো দেখো, আমরা অনেক সময় এরকম পরিস্থিতির সম্মুখীন হই যখন নির্মোহ ও ব্যক্তি নিরপেক্ষ সিদ্ধান্ত নেওয়াটা আমাদের জন্য কঠিন হয়ে পড়ে। কিন্তু আমরা যদি এটা চর্চা করি তাহলে যে কোনো পরিস্থিতিতে যৌক্তিক সিদ্ধান্ত নিতে পারবো, কারণ নির্মোহ ব্যক্তি নিরপেক্ষভাবে সিদ্ধান্ত নিলে সেটি ভুল সিদ্ধান্ত হওয়ার আশঙ্কা কম থাকে। বৃহত্তর স্বার্থে ক্ষুদ্র স্বার্থ বিসর্জন দেওয়ার মানসিকতা তৈরি হয়। দেখো, বৃহত্তর স্বার্থে মানে অনেক বড় স্বার্থে চেয়ে ছোট স্বার্থ বিসর্জন দেওয়ার মানসিকতা তৈরি হয়। মানুষ সুদূর প্রসারী চিন্তা ভাবনা অধিকারী হয়। মানুষ কিসের চিন্তা ভাবনা অধিকারী হয়? সুদূর প্রসারী। চলো এখন তাহলে সমাজের কিছু বিষয় যেমন সামাজিক স্তর বিন্যাস, সামাজিক গতিশীলতা নিয়ে জানি। অসমতার বিভিন্ন ধরন রয়েছে, সেগুলো বিষয়ে আমরা একটু আলোচনা করে দেখি। সব সমাজেই কম বেশি স্তরায়িত। মানব সমাজ বিকাশের প্রাথমিক ও আদি স্তরগুলো মানুষের মধ্যে উঁচু নিচু ভেদাভেদ তেমনটি দেখা না গেলেও সমাজ বিকাশের পরবর্তী পর্যায়গুলোতে এই ভেদাভেদ ক্রমে প্রকট হতে থাকে। সমাজ বিকাশের ধারাবাহিকতা এখন পর্যন্ত
মানব সমাজে 4 ধরনের স্তর বিন্যাস দেখতে পাওয়া যায়। এখন যদি তোমাদের এমসিকিউ আসে অবশ্যই এটা দেখে নিতে হবে, প্রশ্ন করতে হবে নিজে নিজে এবং নিজে প্রশ্ন উত্তর দেবে। দেখো, সমাজ বিকাশের ধারাবাহিকতা এখন পর্যন্ত মানব সমাজে কয় ধরনের স্তর বিন্যাস দেখতে পাওয়া যায়? তাহলে 4 ধরনের স্তর বিন্যাস দেখতে পাওয়া যায়। কয় ধরনের? 4 ধরনের। সেগুলো কি কি? অবশ্যই তোমাদের মনে রাখতে হবে। তার ভিতর আছে দাসপ্রথা, যেটাকে বলা হয় স্ল্যাভেরি, ইংলিশে বলা হয় স্ল্যাভেরি। অ্যাস্টেট, অ্যাস্টেট ইংলিশে অ্যাস্টেট বলা হয়। জাতি বর্ণ, যেটাকে বলে খেস্ট। শ্রেণী, যেটাকে বলা হয় ক্লাস। তাহলে দেখো, সমাজ বিকাশের ধারাবাহিকতা এখন পর্যন্ত মানব সমাজে কয় ধরনের স্তর বিন্যাস করছে? 4 ধরনের স্তর বিন্যাস। তার ভিতর কি কি মনে রাখতে হবে? দাসপ্রথা, অ্যাস্টেস, জাতিবর্ণ, শ্রেণী। এর মধ্যে প্রথম 2 ধরন বিলুপ্ত হয়ে গেছে। আমরা জানি দাসপ্রথা এবং অ্যাস্টেস দুইটা বিলুপ্ত হয়ে গেছে। এখন প্রশ্ন করল 4 ধরনের স্তর বিন্যাসের ভিতরে কোন দুইটা বিলুপ্ত হয়ে গেছে? প্রথম দুইটা, যেটা হচ্ছে দাসপ্রথা আর অ্যাস্টেট, এই দুইটা বিলুপ্ত হয়ে গেছে। জাতি বর্ণ কমছে আর শ্রেণী ভিত্তিক স্তর বিন্যাস সমসাময়িক সমাজে বলবৎ রয়েছে। চলো এখন স্তর বিন্যাসের ধরনগুলো সম্পর্কে জেনে নিই। এর মাধ্যমে আমরা পূর্বের সমাজ ব্যবস্থা কেমন ছিল জানতে পারবো, সমাজের পরিবর্তন সম্পর্কে ধারণা পাবো এবং সেই সঙ্গে বর্তমান সমাজ কাঠামো বুঝতে পারবো।